হ্যালো স্টুডেন্টস, আমি মিঠুন রায়। আশা করি তোমরা ভালো আছো। এখন লকডাউন চলছে, এরকম পরিস্থিতিতে তোমাদের পড়াশোনায় খুব অসুবিধা হচ্ছে। তোমরা ক্লাস করতে পারছো না, স্কুল ছুটি রয়েছে এই মুহূর্তে, তাই তোমাদের পড়াশোনা অনেক সমস্যা হচ্ছে। সেজন্য আমরা চেষ্টা করছি তোমাদের সমস্যা যাতে কিছুটা দূর করা যায়। তোমাদের লকডাউনের আগে ফার্স্ট মান্থলি জাস্ট কমপ্লিট হয়েছিল এবং তারপর সেকেন্ড মান্থলিটা হয়নি। সেজন্য সেকেন্ড মান্থলি সিলেবাস ধরে কিছুটা অঙ্ক আমরা করার চেষ্টা করি। তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড চ্যাপ্টারে পাইচিত্র রয়েছে, এটা আমাদের সেকেন্ড মান্থলিতে রয়েছে। এবার আমরা পাইচিত্র অধ্যায়ে কি আছে একটু দেখে নিই। পাইচিত্র এই চ্যাপ্টারে মূলত তোমাদের যেগুলো প্রথমেই প্রাথমিক ধারণা থাকা দরকার, যে ট্যালিমার্ক কি, স্তম্ভচিত্র কিভাবে তৈরি করা হয়, পাইচিত্রটা কিভাবে তৈরি করা হয়, এগুলো অবশ্য তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিছুটা জেনেছো। এবার আমরা প্রথমে এগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করব, তারপর কোষে দেখি 2 এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করব। আচ্ছা, এবার আমরা বই থেকে দেখে নিই কীভাবে ট্যালিমার্ক বার করতে হয়। দেখো, এখানে একটা র ডাটা দেওয়া আছে এবং সেই ডাটা থেকে আমরা কিভাবে ট্যালিমার্ক বার করব। এখানে 20 জন ছাত্রছাত্রীর কথা বলেছে, তারা মাটির পুতুল তৈরি করেছে। কেউ 4টি, কেউ 1টি, এইভাবে দেখো একটা র ডাটা দেওয়া আছে। এবার এই র ডাটা থেকে আমরা ট্যালিমার্ক বার করব। তাহলে বার করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো এই র ডাটাটাকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে যে র ডাটাটা দেওয়া হয়েছে, সেই র ডাটাতে দেখো অনেকগুলো ডাটা কমন আছে, আবার কোনো ডাটা কমন নেই। যেমন যদি 4-এর কথা ভাবি, এখানে যে ডাটাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে 20 জন যে এখানে ছাত্রছাত্রীর কথা বলেছে, সেই 20 জনের মধ্যে কোনো জন 4টি মাটির পুতুল তৈরি করেছে, কেউ 1টি করেছে, কেউ 3টি করেছে। তাহলে এইরকম 4টি মাটির পুতুল তৈরি করেছে এইরকম ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন, এখানে একজন। তাহলে টোটাল দেখতে পাচ্ছি আমরা এরকম 6 জন ছাত্রছাত্রী আছে যারা 4টি করে মাটির পুতুল তৈরি করেছে। তাহলে এই ক্ষেত্রে ট্যালিমার্কটা হবে হচ্ছে 4-এর জন্য, মানে 4টি পুতুলের জন্য ট্যালিমার্কটা এক্ষেত্রে হবে হচ্ছে 6। এই ট্যালিমার্ককে আমরা কিভাবে প্রকাশ করি সেটা তোমরা আগেও শিখেছো। দেখো, ট্যালিমার্ককে কতগুলো দাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। যেমন এটা একটা ট্যালিমার্ক, একটা লাইন ট্যালিমার্ককে রিপ্রেজেন্ট করে। তাহলে কোনো একটা নাম্বার যদি একবার রিপিট হয় তাহলে সেই ক্ষেত্রে ট্যালিমার্ক 1 হবে, যদি দুবার রিপিট হয় তাহলে ট্যালিমার্ক 2 হবে, এবং সেটাকে আমরা পরিসংখ্যা বলছি। এবং এই ট্যালিমার্কের কি আমরা সংখ্যায় এটা লিখছি 1, 2, ট্যালিমার্ক 2, এটাকে সংখ্যায় আমরা 2 রিপ্রেজেন্ট করছি, এটাকে পরিসংখ্যা বলা হচ্ছে। এইভাবে আমরা এরকম ট্যালিমার্ক বিভিন্ন
সংখ্যার জন্য কেমন হবে আমরা সহজেই তৈরি করতে পারবো। কিন্তু দেখো এক্ষেত্রে টেলিমার্ক যখন আমরা 4 লিখছি তখন 4টে দাগ লিখছি, 4টে দাগ দিচ্ছি, কিন্তু যখন 5 লিখছি তখন কিন্তু আর পরপর 5টা লাইন কিন্তু আমরা লিখছি না। তখন 4টে লেখার পরে এইরকমভাবে আর একটা দাগ দিয়ে 5 করছি। একই রকম 6 করার জন্য আমরা পরপর 4টে লাইন টেনে এটা 5 করলাম, তার পাশে একটা লিখলে তখন 6 হবে। এইরকমভাবে আমরা টেলিমার্কগুলো কিন্তু লিখতে পারবো। তাহলে পরপর দেখো যে 5টাকে তাহলে এইভাবে হবে, 6টাকে ঠিক এইভাবে লিখতে পারবো, 7টাকে এইভাবে লিখতে পারবো, 8টাকে এইভাবে লিখতে পারবো, 9কে এইভাবে লিখতে পারবো, 10কে এইভাবে লিখতে পারবো, 11কে এইভাবে লিখতে পারবো। এইভাবে আমরা যে কোনো টেলিমার্কের রিপ্রেজেন্ট সহজেই করতে পারবো। তাহলে 4-এর জন্য আমরা কমপ্লিট করেছিলাম। তাহলে 4টি করে মাটির পুতুল তৈরি করেছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 6 জন ছিল। তাহলে তাকে আমরা টেলিমার্কের মাধ্যমে এইভাবে রিপ্রেজেন্ট করছিলাম। এবার মাটির পুতুলের সংখ্যা 1, মানে একটা করে মাটির পুতুল তৈরি করেছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কতগুলো আছে, মানে কতজন আছে, সেইটা আমরা যদি খেয়াল করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে এখানে একজন আছে, একটা মাটির পুতুল তৈরি করেছে, এখানে একজন আছে, দুজন আর নেই। তাহলে একটি মাটির পুতুল তৈরি করেছে দুজন, তাহলে এক্ষেত্রে টেলিমার্ক হবে 2, আর সেটাকে আমরা এইভাবে ডান দিকে পরিসংখ্যা সেটাকে বলছি, এখানে যেটা ছাত্রছাত্রীর সংখ্যা বলছে। তাহলে এইরকমভাবে আমরা যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো থেকে আমরা সহজেই কিন্তু তার টেলিমার্ক এবং পরিসংখ্যা কিন্তু সহজেই লিখতে পারবো। এবার আমরা এই স্তম্ভ চিত্রটা একটু ভালো করে দেখে নিই। এখানে দেখো এক্স অক্ষ বরাবর বিভিন্ন দিনের কথা বলা হয়েছে, এটা সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এবং ওয়াই অক্ষ বরাবর পুতুলের সংখ্যা বলে দেওয়া আছে। এবং এই যে সবুজ রঙের যে কলাম আছে সেই সবুজ রঙের কলামটা প্রীতমবাবুর পুতুল সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। একই রকম যে ধূসর বর্ণের যে কলামটা আছে সেই ধূসর বর্ণের কলামটা আমিনা বিবির পুতুলের সংখ্যাটা কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা একটা স্তম্ভ চিত্রের মাধ্যমে দুটো ডাটার মধ্যে আমরা সহজেই কিন্তু তুলনা করতে পারি। তাহলে এখানে দেখো যদি আমরা সোমবারের দিকে খেয়াল করি, তাহলে সোমবারে প্রীতমবাবু এবং আমিনা বিবি তারা কতগুলো পুতুল তৈরি করেছে, তাহলে এই গ্রাফ থেকে কিন্তু আমরা সহজেই বলে দিতে পারবো। যেমন দেখো যে এই যে সবুজ রঙের যে কলামটা, তাহলে এইটা হচ্ছে সোমবারের জন্য। তাহলে প্রীতমবাবু তাহলে সোমবারে কতগুলো মাটির পুতুল তৈরি করেছে, তাহলে সেই সংখ্যাটা আমরা পাবো কী করে? এই যে হাইটটা, কলামের যে হাইট, সেই হাইটটা বাদিকে যে স্কেল আছে সেই স্কেলের সঙ্গে কোন দাগের সঙ্গে মিশেছে সেইটা আমরা দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 130 যে স্কেল করা আছে সেই স্কেলের সঙ্গে এটা কাট করেছে। তাহলে আমরা বলতে পারছি এখান থেকে যে প্রীতমবাবু সোমবারের দিনে 130টা মাটির পুতুল তৈরি করেছে। আবার একই রকম আমিনা বিবি সোমবারে কতগুলো মাটির পুতুল তৈরি করবে, তাহলে এখান থেকে আমরা একটা যদি লাইন ড্র করি, মানে এই বরাবর, মানে ম্যাক্সিমাম হাইট বরাবর যে লাইন ড্র করি, তাহলে যে পয়েন্টটা কাট করছে সেই পয়েন্টের করসপন্ডিং যে ভ্যালুটা স্কেল থেকে আমরা পাবো সেইটা হবে হচ্ছে আমিনা বিবির সোমবারের দিনে তৈরি করা মাটির পুতুলের সংখ্যা। তাহলে একই রকমভাবে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার প্রতিটা দিনে তাদের মাটির পুতুলের সংখ্যাটা সহজেই আমরা বুঝতে পারবো এবং সেখান থেকে আমরা তুলনা করে সহজেই বলতে পারবো
যে কে বেশি করেছে কে কম করেছে। এবার আমরা দেখে নিই পাই চিত্র বলতে কি বোঝায়। তোমরা দেখো এখানে কতগুলো পাই চিত্র দেখানো হয়েছে। এখানে যেমন একটা আছে পাই চিত্র। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী করা হয়েছে? এখানে করা হয়েছে যে কোনো একটি বৃত্তকে কতগুলো বৃত্তকলায় বিভক্ত করা হয়েছে এবং সেই বৃত্তকলা এক একটা তথ্যকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এক কথায় আমরা পাইচিত্র বলতে কি বলতে পারি যে কোনো একটি বৃত্তের সমগ্র ক্ষেত্রফলকে কতগুলো বৃত্তকলায় বিভক্ত করে কোনো তথ্যকে প্রকাশ করলে যে চিত্র আমরা পাচ্ছি তাকেই আমরা কিন্তু পাই চিত্র বলতে পারি। এবার দেখব আমরা পাই চিত্র কোনো একটা তথ্য থেকে কিভাবে তৈরি করা হয়। মনে করি একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে এবং সেই 100 জন স্টুডেন্টের মধ্যে ক্রিকেট খেলা পছন্দ করে 50 জন, ফুটবল খেলা পছন্দ করে 30 জন এবং ব্যাডমিন্টন খেলা পছন্দ করে 20 জন। তাহলে এইটা হচ্ছে আমাদের গিভেন ডাটা, বা আমরা এটাকে বলছি র ডাটা বা কাঁচা তথ্য অনেক সময় বলা হচ্ছে। তাহলে এইবার এই ডাটা থেকে আমরা কিভাবে পাই চিত্র তৈরি করব তাহলে সেটা একটু দেখে নিই। তাহলে টেবিলটা একটু খেয়াল করো। এখানে খেলা কলামটায় পরপর আমরা যে খেলাগুলো বলা হয়েছে ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন পরপর লিখেছি। তারপর কোন খেলাটা কতজন স্টুডেন্ট পছন্দ করে তার আলাদা একটা কলাম করেছি। এবার সেখান থেকে আমরা কি করব না, এখান থেকে আমরা কেন্দ্রীয় কোণ বার করব। তার মানে একটা ইভেন্টের জন্য যে বৃত্ত কলা আমাদের বার করতে হবে সেইটা ওই বৃত্তে কত কোণ তৈরি করবে সেইটা আমাদের বার করতে হবে। তাহলেই আমরা কিন্তু পাই চিত্রটা তৈরি করতে পারবো। এবার একটা বৃত্তের কথা যদি ভাবি তাহলে একটা বৃত্তে টোটাল, যেমন এই বৃত্তের কথা যদি ভাবি তাহলে এই বৃত্তে মোট কোণের মানটা কত না আমরা যদি খেয়াল করি তাহলে দেখো এইটা হচ্ছে আমরা জানি 180 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 360 ডিগ্রি। এবার তাহলে আমরা কি করব যে কোনো একটা ইভেন্ট, সেই ইভেন্টের অংশগ্রহণ করা ছাত্রছাত্রীর মোট ছাত্রছাত্রীর কত অংশ সেটা বার করব। তাহলে এইখানে ক্রিকেটের জন্য ছাত্রছাত্রীর সংখ্যা এখানে 50 দেওয়া আছে। তাহলে টোটাল এটা শতকরায় দেওয়া আছে, তার মানে 100 জনের মধ্যে 50 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে এটার করসপন্ডিং ভগ্নাংশটা আমরা বার করে নেব। তাহলে ভগ্নাংশটা কত হবে? তাহলে 50 ডিভাইডেড বাই 100। তাহলে একই রকম ফুটবলের জন্য আমরা ভগ্নাংশটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে সেটা কত হবে? 30 ডিভাইডেড বাই 100। একই রকম 20 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা ভগ্নাংশটা ক্যালকুলেট করে নেব। তাহলে ভগ্নাংশ ক্যালকুলেট যদি করে ফেলতে পারি তাহলে সেই ভগ্নাংশের করসপন্ডিং এই ভগ্নাংশের করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত হবে তাহলে সেইটা বার করতে গেলে কী করতে হবে? টোটাল যে অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি সেইটাতে যদি মাল্টিপ্লাই করি তাহলে ওই ইভেন্টের জন্য বৃত্তকলার অ্যাঙ্গেলটা কত হবে সেটা পেয়ে যাব। তাহলে এখানে সেই জন্যই আমরা কি করব, হাফের সঙ্গে 360 ডিগ্রি যদি মাল্টিপ্লাই করি তাহলে 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে ক্রিকেট ইভেন্টটা এইটা পাই চিত্রে কত বৃত্তকলার অঞ্চল জুড়ে থাকবে সেটা হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে একই রকম ফুটবল থেকে আমরা 108 ডিগ্রি পাবো। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তে 108 ডিগ্রি নিয়ে যে বৃত্তকলা পাবো সেই অঞ্চল জুড়ে থাকবে। আর একই রকম ব্যাডমিন্টন থেকে আমরা যে 72 ডিগ্রি পাচ্ছি
যে 72 ডিগ্রিটা ব্যাডমিন্টনের জন্য অঞ্চলটাকে নির্দেশ করবে। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো একটা তথ্য দিলে সেখান থেকে আমরা কিন্তু সহজেই পাই চিত্রটা কিন্তু তৈরি করতে পারব।